নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। আপনারা যদি চান যে আপনাদেরও ভাগ্য গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক, তবে এই ভিডিওর কমেন্টে নিজ জন্মের তারিখ, সময় এবং স্থান লিখে কমেন্ট করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছক নিয়ে। আরও একটা জিনিস বলে রাখি যে এখানে যে অ্যানালিসিসটি করা হয় সেটা কেবলমাত্র D1 চার্টের উপর বেস করে করা হয়। সেখানে অন্যান্য কোনো ডিভিশনাল চার্টকে দেখা হয় না বা দশা নিয়ে আলোচনা করা হয় না। ফলে এটা একদম বেসিক লেভেলে হয়। তো এখান থেকে একটা ওভারভিউ পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু কেউ যদি ইনডেপথ জানতে চান নিজের ব্যাপারে, কিছু পসিবল রেমেডিস করাতে চান বা জেমস্টোন সাজেশনস নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডিটেল অ্যানালিসিস করে তবেই সেটা করা সম্ভব। তো তার সেটাই করা উচিত হবে। যদি কেউ আমার থেকে ডেটা অ্যানালিসিস করাতে চান, তাহলে আমার নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার কনসালটেশন ফিজ হচ্ছে 501 টাকা। তাহলে আমরা আজকের জন্মছকটি অ্যানালিসিস শুরু করছি। এই জন্মছকটির জন্য রিকোয়েস্ট করেছে অভিজিৎ দাস। এনার জন্ম 21শে এপ্রিল 2001, 4:15 PM, বীরভূম। শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রথম ঘর, সেখানে 6 লেখা আছে। তো সেই ঘরে লগ্ন বসেছে, অর্থাৎ এনার 6 নম্বর রাশির লগ্ন। তো 6 নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি, তাই এনার কন্যা লগ্ন। আর চন্দ্র যেখানে বসে সেটা হয় চন্দ্র রাশি বা রাশি। তো চন্দ্র এনার বসেছে 12 নম্বর রাশির ঘরে, অর্থাৎ এনার মীন রাশি। তো এনার কন্যা লগ্ন, মীন রাশি। সরি, আজকে আমার একটু গলার সমস্যা আছে। তো আমরা প্রথম ঘর থেকে দেখতে পাচ্ছি যে প্রথম ঘর ফাঁকা, কিন্তু সেই ঘরে দৃষ্টি আছে কার না, শুক্রের দৃষ্টি আছে, যে কিনা উচ্চস্থ, এবং চন্দ্রেরও দৃষ্টি আছে, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি। কিন্তু শুক্র এখানে পজিটিভ ফল দিচ্ছে, 7th হাউসে পজিটিভ দিচ্ছে, এবং লগ্নে যে দৃষ্টিটা পড়ছে সেটা অত্যন্ত ভালো। তার জন্য বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও জাতকের মধ্যে একটা কমনীয় ব্যাপার থাকবে, একটা খুব সুশ্রী ব্যাপার থাকবে, এবং জাতক সুন্দর হওয়ারও সম্ভাবনা। কারণ প্রথম ঘর থেকে আমরা ফিজিক্যাল অ্যাট্রিবিউটও দেখি, তো তাছাড়াও দেখি চরিত্র, ব্যক্তিত্ব। তো এই জাতকের দেখা যাচ্ছে বিপরীত থেকে যে দুটো স্ট্রং প্ল্যানেটের দৃষ্টি আছে, তার জন্যে জাতক এক তো সুশ্রী হওয়ার সম্ভাবনা, দুই হচ্ছে জাতকের মধ্যে একটা সবসময় কী বলবো, একটা সফট একটা বিহেভিয়ার, খুব মাধুর্যপূর্ণ ব্যবহার, সঙ্গে একটা রোম্যান্টিক মন, এই ধরনের থাকার জাতকের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় যে প্রথম ভাব থেকে শুক্রের জন্য তো সবই পজিটিভ, কিন্তু চন্দ্রের জন্য কিছুটা নেগেটিভ এফেক্ট পড়বে, কিন্তু চেহারার দিক দিয়ে জাতক ভালো হবে, আর পার্সোনালিটিও খুব সুন্দর হবে। কিছু ক্ষেত্রে শারীরিক রোগ ইত্যাদি ছোটোখাটো রোগ এনাকে ভোগাতে পারে চন্দ্রের দৃষ্টির জন্য, এইটা প্রথমবার থেকে বোঝা যাচ্ছে। কেন, চন্দ্র হচ্ছে একাদশ ভাবের কারক, সেই একাদশ ভাবে কিন্তু আমরা ছোটোখাটো রোগ ভোগও দেখি। তারপর আমরা আসছি দ্বিতীয় ভাবে যেটা কিনা যেখানে 7 লেখা আছে। দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। তো সেই ঘরটিও ফাঁকা, কিন্তু বিপরীত থেকে যেটা স্ট্রং সব থেকে দৃষ্টি হয়, বিপরীত দৃষ্টি, সেই দৃষ্টিটা আছে বুধ এবং সূর্যের। তো বুধ এবং সূর্যের জন্য বুধ কম্বাস্ট হয়ে গেছে, ফলত সে সর্বত নেগেটিভ ফলই এখানে দিচ্ছে, বিশেষ করে অষ্টমভাবে বসার জন্য। তো সেইখান থেকে যে দৃষ্টি এবং সূর্যের যে দৃষ্টি, তার জন্য বাণীর ক্ষেত্রে বাণী একটু ব্যবহার মাধুর্য আমরা প্রথম ঘর থেকেই বুঝেছি, কিন্তু বাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কখনো কখনো এনার বাণী হয়তো কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত কঠোর হয়ে উঠতে পারে, যেহেতু সূর্যের দৃষ্টি আছে। সূর্য হচ্ছে একটু দাম্ভিকতার লক্ষণ দেয়, ইঙ্গিত দেয়। তো সেই কথাবার্তার মধ্যে একটা দাম্ভিকতা প্রকাশ পেতে পারে, সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। আদারওয়াইজ দ্বিতীয় ভাব নিয়ে খুব বিশেষ কিছু বলা নেই। হ্যাঁ, মুখশ্রী পিতার সঙ্গে মেলার সম্ভাবনা, যেহেতু সূর্যের দৃষ্টি আছে। আর যদি বলা যায় ধনভাব বা অন্যান্য দিক থেকে বিশেষ কোনো ইন্ডিকেশন এগুলো নিয়ে পাচ্ছি না, বিপরীত দৃষ্টি থেকে অন্তত। তারপর আমরা আসছি তৃতীয় ভাব যেখানে 8 লেখা আছে, সেখানে প্লুটো। তো ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই তিনটের ভেদিক জ্যোতিষে গুরুত্ব নেই, তো আমরা এটা নিয়ে বিশেষ কিছু বলবো না। কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি আছে বিপরীত থেকে বৃহস্পতি এবং শনির। আর তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের ঘর, বাধা বিঘ্নের ঘর, ছোটো ভাই বোনের ঘর। তো সেইখান থেকে সেখানে যখন দৃষ্টি আছে বৃহস্পতি এবং শনির,
এটা বোঝা যাচ্ছে যে এনার লাইফে যদিও এনারা ভাগ্যভাবে বসে শুভভাবে বসে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ছোটো ভাই বোনের যোগ তৈরি করছে, সঙ্গে কিছু লাইফে স্ট্রাগল, পরিশ্রম এগুলো থাকবে, তবে সেই পরিশ্রমের ফলও ইনি পাবেন। অনেকের হয় জন্য পরিশ্রম করেন কিন্তু পরিশ্রমের ফল পাওয়া যায় না, কেন? তৃতীয় ভাব যদি খারাপ হয়ে যায়। কিন্তু এখানে তৃতীয় ভাবকে অ্যাক্টিভেট করছে, তৃতীয় ভাবকে পাওয়ার দেওয়া হচ্ছে শনি আর বৃহস্পতির দ্বারা, কিন্তু সেটা নেগেটিভভাবে নয়। তাই জন্য পরিশ্রম ইনি করবেন, কিন্তু সেই পরিশ্রমের ফলও ইনি পাবেন। তো ফলত তৃতীয় ভাব থেকে ওভারঅল আমরা বলবো যে ভালো, এবং কমিউনিকেশনসের ঘর এটা, সেই দিক দিয়েও বৃহস্পতি শনি দৃষ্টি অত্যন্ত ভালো। তো আমরা বলবো তৃতীয় ভাব অত্যন্ত শুভ ফল ইনি পাচ্ছেন তৃতীয় ভাব থেকে। তারপর হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাব যেখানে 9 লেখা আছে, তো সেখানে মঙ্গল এবং কেতু। এখন এই জন্মছকে মঙ্গল অত্যন্ত মারক, কেন? মঙ্গল হচ্ছে বুধের অত্যন্ত শত্রু, এবং কন্যা লগ্নের অধিপতি হচ্ছেন বুধ। তো সেই লগ্নপতির শত্রু হওয়ার জন্য এবং দুটি বলা যায় একরকম, একটা যেমন অষ্টম ভাবের মালিক, আর একটা হচ্ছে তৃতীয় ভাবের মালিক। একটা মিডিয়াম ঘর যেটা তৃতীয় ভাব, এবং যেটা অষ্টম ভাব যেখানে 1 লেখা আছে সেটা অত্যন্ত খারাপ ভাব ধরা হয়, জন্মছকের মধ্যে সবথেকে খারাপ ঘর হিসাবে ট্রিট করা হয় ভৌতিক দিক থেকে। তো সেই দুটি ঘরের মালিক হওয়ার জন্য মঙ্গল খারাপ, এবং সেই মঙ্গল যখন চতুর্থভাবে বসছে, এটা একটা ইন্ডিকেশন থাকছে যে কোথাও না কোথাও এটা চতুর্থ রিলেটেড নেগেটিভ ফল দিতে বাধ্য করবে। যেমন চতুর্থ ভাব দিয়ে আমরা দেখি ভূমি মাতা বাহন, তো মায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ করার সম্ভাবনা। এবং কেতু যখন তার সঙ্গে বসে, কেতু যখন কোনো প্ল্যানেটের সঙ্গে বসে তার গুণের মধ্যে বৃদ্ধি করে দেয়। তো ফলে মঙ্গলের সঙ্গে কেতু বসার আগে খুব খারাপভাবেই দেখা হয় সাধারণত কনজাংশনটাকে, মানে মঙ্গলের প্রভাবের মধ্যে আরও বৃদ্ধি করে দিচ্ছে, এবং মঙ্গল এখানে নেগেটিভ দিচ্ছে। তো নেগেটিভ ফল দেওয়ার জন্য কেতু উচ্চস্থ হওয়া সত্ত্বেও, কেতু এই ঘরে কিন্তু উচ্চস্থ হয় চতুর্থভাবে, কিন্তু তার সত্ত্বেও কেতু আর মঙ্গল মিশে মায়ের সঙ্গে সম্পর্কের দিক থেকেও কিছু খারাপ করছে, কিছু প্রপার্টি রিলেটেড দিক থেকে, হ্যাঁ মেটেরিয়ালিস্টিক দিক থেকে কিছু পজিটিভ ফল পাওয়া যেতে পারে কেতুর জন্য, কিন্তু অন্যান্য দিক থেকে বাড়ির যে পরিবেশ, সেখানে যে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি, এগুলো আমরা চতুর্থ ভাব থেকে দেখি, ওটাকে সুখস্থান বলা হয়, সেইখানে কিছু ট্রাভেল, কিছু প্রবলেমস এগুলো লিখে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আরও কি দেখা যাচ্ছে, কেতু হচ্ছে ডিট্যাচমেন্টের কারক। তো ডিট্যাচমেন্টের কারক যখন চতুর্থভাবে বসছে, চতুর্থ ভাব হচ্ছে বাড়ি, তো কোথাও না কোথাও নিজের বাসভূমি, সেইখান থেকে নিজের জন্মস্থান, সেইখান থেকে কিন্তু ডিট্যাচ করে দেবে কেতু, চতুর্থ ভাব থেকে ডিট্যাচ করে দেবে, অর্থাৎ নিজের বাড়ির থেকে ডিট্যাচ করে দেবে কোথাও না কোথাও এনার মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার জন্য, বা মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার জন্য হোক, বা এমনিতেও বাড়ির প্রতি কোথাও না কোথাও অসন্তোষ, বাড়িতে থাকতে ভালো না লাগা, মন না টেকা বাড়িতে, ইত্যাদির জন্য ইনি বাড়ি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এই জন্মছকে দেখা যাচ্ছে। তো চতুর্থ ভাবকে আমরা কেতু পজিটিভ হওয়া সত্ত্বেও, মানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও আমরা খুব একটা পজিটিভভাবে দেখব না, কেতুকে আমরা এখানে ওভারঅল মঙ্গল কেতু কনজাংশনটাকে আমরা খারাপভাবে দেখব, এবং চতুর্থ ভাবকে আমরা বলব খারাপ ফল পাওয়া যাচ্ছে। তারপর আসছি পঞ্চম ভাব, যেখানে 10 লেখা আছে, সেখানে নেপচুনের গুরুত্ব নেই, অ্যাজ ইউজুয়াল বলেছি আমরা আগেই। কিন্তু পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর, প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর। তো সেই ঘর নিয়ে খুব বিশেষ কিছু বলার নেই, যেহেতু বিপরীত থেকে কোনো স্ট্রং দৃষ্টি পাওয়া যাচ্ছে না। তারপর আসছে আমরা ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব যেখানে 11 লেখা আছে, সেখানে আছে ইউরেনাস, সেটারও কোনো গুরুত্ব নেই। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর, এটাকে ষড়রিপুর ঘরও বলা হয়ে থাকে। এছাড়া সার্ভিস, আমরা সাধারণত আমাদের থেকে অধস্তন কর্মচারী, তাদেরকে এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। তো এইভাবে নিয়েও বিশেষ কিছু বলার নেই। তারপর আসছে আমরা সপ্তম ভাবে। সপ্তম ভাবে সেখানেই আছে মঙ্গল এবং শুক্র। শুক্র এখানে উচ্চস্থ, শুক্রের কারক ভাব সপ্তম ভাব। তো স্ত্রী দেখা যাচ্ছে যে মঙ্গল এবং শুক্র দুজনেই বিউটির কারক, তো স্ত্রী অত্যন্ত সুন্দরী হওয়ার সম্ভাবনা। শুক্র তো এখানে সর্বত ভালো ফল দিচ্ছে, দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ হচ্ছে, ভালো ফল দিচ্ছে, এবং শুক্র বৃহস্পতির সঙ্গে একটা রাশি পরিবর্তন করেছে, পরিবর্তন যোগে আছে। কেন? শুক্র বসে আছে বৃহস্পতি রাশিতে, বৃহস্পতি বসে আছেন শুক্রের রাশিতে, এটাও পরিবর্তন যোগের জন্য অত্যন্ত শুভ। তো 7th হাউস রিলেটেড আমি বলবো খুব ভালো ফল পাচ্ছেন ইনি শুক্রের জন্য। চন্দ্রের জন্য কী হচ্ছে না, চন্দ্রের জন্য স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি, এটা তো চন্দ্র এবং শুক্র দুজনেই করছে, কিন্তু চন্দ্রের জন্য মন মানসিকতার দিক থেকে একটু সমস্যা আসছে স্ত্রীর মধ্যে। কেন না, চন্দ্র থাকলে দেখা যায় মেন্টাল স্টেবিলিটিটা একটু ডিসব্যালেন্সড হয় অনেক সময়। কেন? চন্দ্র হচ্ছে কখনো পূর্ণিমা কখনো অমাবস্যার মতো, মনের ওপরও সেই একটা এফেক্ট দেখা যায়, কখনো খুব ভালো কখনো খুব খারাপ।
তো এনার পার্টনারের মধ্যে মুড সুইং করার একটা টেন্ডেন্সি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। আদারওয়াইজ পার্টনার খুব ভালো হওয়ার সম্ভাবনা, যেহেতু শুক্র উচ্চস্থ, কিন্তু মুড সুইং করার একটা টেন্ডেন্সি থাকবে। আর পার্টনারের একটু নেচার একটু ফ্ল্যার্টি হতে পারে, যেহেতু দুটি ফেমিনিন গ্রহ এবং দুটোরই প্রেম, ফ্লার্টেশনস এগুলো এর মধ্যে আসে এই দুজন প্ল্যানেটের সঙ্গে রিলেটেড। তো ওভারঅল আমি বলবো 7th হাউস খুব পজিটিভ, চন্দ্রের জন্য একটু নেগেটিভ। তো এটা গেল, এটা সপ্তম ভাব গেল। সপ্তম ভাব থেকে আমরা দেখি পার্টনারশিপ, বিয়ে, ডেলি ওয়াইজেস। তো এইসব দিক দিয়ে মোস্টলি পজিটিভ। তারপর আসছি আমরা অষ্টম ভাব। অষ্টম ভাব যেখানে এক লেখা আছে, এখানে বুধ লগ্নপতি, কম্বাস্ট, সূর্য বসে আছে অবভিয়াসলি। তো সূর্য এখানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও খারাপ ফল দেবে, যেহেতু অষ্টম ভাবটা শুভ ভাব নয়। এবং সূর্যকে আমরা পিতার সঙ্গে যোগ করে দেখি, সূর্য হচ্ছে পিতার কারক। তো তিনি যখন অষ্টম ভাবে চলে আসছেন, তার মানে অষ্টম ভাব হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর, অকাল্টের ঘর, মৃত্যুর ঘর, এগুলোকে আমরা বলে থাকি আনসার্টেন কোনো ইভেন্টসের ঘর, হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে যাওয়ার ঘর হচ্ছে অষ্টম ভাব। তো এখান থেকে সূর্য অষ্টমভাবে চলে আসা কোথাও না কোথাও পিতার জীবনে অ্যাক্সিডেন্টের একটা স্লাইট পসিবিলিটি ইন্ডিকেট করছে, যদিও এটা অন্যান্য রিভিশনাল চার্ট দেখে কনফার্ম করা যেতে পারে এবং নক্ষত্রটাও দেখা দরকার। আর বুধ এখানে কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য খুবই খারাপ। কেন? বুধ হচ্ছে লগ্নপতি, লগ্নপতি স্ট্রং হওয়াটা ভীষণ দরকার একটা চার্টে। তো অষ্টম ভাবটাও খারাপ ভাব, এবং লগ্নপতি অষ্টমভাবে চলে যাওয়া সেটা খারাপ, আর তার মধ্যেও আবার কম্বাস্ট হয়ে যাওয়া সেটাও খারাপ। তো এখানে ইনি একটি পান্না পড়তে পারেন, যেহেতু যখন কোনো গ্রহ কম্বাস্ট হয়ে যায় তখন সেই গ্রহ 6, 8 বা 12 এই তিনটে দুস্থানে গিয়েও তার রত্নপরলে সে ভালো ফল দিতে বাধ্য হয়। তো আমি এনাকে একটা পান্না পড়ার সাজেশনস দিতে পারি, তবে আমার অবশ্যই ডিটেল অ্যানালিসিস করে কনফার্ম করে তবেই এটা এনার পড়া উচিত। আমি এটা ওভারঅল একটা ওখান থেকে দেখে ওভারভিউ পেয়ে একটা সাজেশন দিচ্ছি। আর অবশ্যই এনার সূর্য যেহেতু একটু খারাপ ফলই দিচ্ছে এনাকে, তো এনার কোথাও না কোথাও সূর্যের একটু রেমেডিস করার দরকার আছে। সূর্য মন্ত্র জপ, অবশ্যই জল অর্পণ করতে করতে, এছাড়াও কিছু রেমেডিস হয়, সেগুলো করা দরকার আছে, তাহলে ইনি ভালো ফল পাবেন। কিন্তু অষ্টম ভাব থেকে যদি আমরা ওভারঅল বলি যে মোস্টলি খারাপ ফলই ইনি পাচ্ছেন। তারপর আমরা আসছি নবম ভাব। নবম ভাব যেটা ভাগ্যের ভাব, ধর্মের ভাব, পিতার ভাব, সেইখানে বসে আছেন জুপিটার, স্যাটার্ন। তো দুজনেই এই জন্মছকে বেশ কারক গ্রহ, এবং জুপিটার আর স্যাটার্ন যখন একসাথে বসে তখন আমরা এই সমস্ত জাতককে আমরা বলে থাকি যে এনাদের মধ্যে পসিবিলিটি থাকে খুব ভালো জাজ হওয়ার। এনাদের যদিও এই জাতকের লগ্নপতি বুধ এবং তিনি কম্বাস্ট, এবং বুধ কম্বাস্ট হয়ে গেলে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হয়, কিন্তু আবার অপোজিট দিক থেকে এটাও দেখা যাচ্ছে যে শনি এবং বৃহস্পতি ভালোভাবে থাকার জন্য, নবমভাবে অত্যন্ত শুভ হয়ে বসার জন্যে, ইনি যদি এনার কেরিয়ার ল, জুডিশিয়ারি এদিকে নিয়ে যান, অবশ্যই বুধকে কিছু পাওয়ার দিতে হবে, দেওয়ার পরে তাহলে ইনি খুব সাকসেসফুল হতে পারেন। কেন? এই যে কম্বিনেশনটা বৃহস্পতি এবং শনি, যেটা কিনা সোলার সিস্টেমের সব থেকে ভারী দুটো গ্রহ, সেই দুটো গ্রহের কম্বিনেশন খুব ভালো জাজমেন্ট করতে সাহায্য করে। এবং জুডিশিয়ারিতে যত ভালো, মানে যত জুডিশিয়ারির বড় বড় জাজদের ছক দেখা হয়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই কম্বিনেশনটা পাওয়া যায় তাদের। তো নবম ভাব অত্যন্ত শুভ। পিতার সঙ্গে সম্পর্ক মোস্টলি ভালো বৃহস্পতির জন্য। শনির জন্য একটু গ্যাপ আসতে পারে, যেহেতু শনি একটু বিচ্ছিন্নতাবাদী গ্রহ এবং শনি নিজের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, তো সেইখানে একটু গ্যাপ আসতে পারে। আদারওয়াইজ বৃহস্পতির জন্য অত্যন্ত শুভ ফল পাবেন। আর বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল হয়ে বসে আছে এবং পরিবর্তন যোগেও আছে, তো এই ঘরের রিলেটেড সমস্ত পজিটিভ ফলই পাবেন। আর খুব ধার্মিকও হওয়ার সম্ভাবনা এই জাতকের। তো এটা গেল নবম ভাব। নবম ভাব শুভ। তারপর আসছি দশম ভাব। দশম ভাব যেখানে রাহু উচ্চস্থ। দশমভাবে রাহু উচ্চস্থ হওয়া একদিক দিয়ে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে দশম ভাবটা যে রাশি, মিথুন রাশি, সেই রাশির অধিপতি যে কিনা লগ্নপতিও, সেটা হচ্ছে বুধ, সে কিনা কম্বাস্ট হয়ে গেছে এবং অষ্টমভাবে চলে গেছে। এই জন্য রাহু এখানে যতটা শুভ ফল প্রদান করতে পারত, ততটা শুভ ফল প্রদান করতে পারবে না।
তো রাহু দশমভাবে বসা এনাকে কোথাও না কোথাও কর্মের দিক থেকে খুব সাকসেসফুল করার একটা ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য ইনি কিছুটা মানে ভালো ফলের মধ্যে ঘাটতি আসবে। আদারওয়াইজ বুধ যদি আরও পাওয়ারফুল হয়, কোনোভাবে বুধকে করা যায় আরও, তাহলে ইনি রাহুও এনার আরও ভালো ফল দেবে, যেহেতু রাহু বুধের রাশিতে বসে আছেন। তো এটা গেল দশম ভাব। দশম ভাবও বলা যায় শুভ। তারপর আসছি একাদশ ভাব। একাদশ ভাব যেখানে 4 লেখা আছে, সেই ঘরটি নিয়েও বিশেষ কিছু বলার নেই। একাদশ ভাব ফাঁকা এবং বিপরীত থেকে কোনো স্ট্রং প্ল্যানেটের দৃষ্টি নেই। তো এই ঘরটি হচ্ছে ইন্ডিকেট করে ছোটোখাটো রোগভোগ, ইচ্ছাপূর্তি, লাভ, বড় ভাই বোন ইত্যাদি। তো এই ঘরটিও গেল। তারপর আসছি শেষ ভাব জন্মছকের, দ্বাদশ ভাব, যেখানে 5 লেখা আছে। তো এই ঘরে কোনো গ্রহ বসে নেই, তাই এই ঘর নিয়েও বিশেষ কিছু বলবো না। দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষের ঘর, মুক্তির ঘর, ব্যয়ের ঘর, দূরে সেটেলমেন্টের ঘর, নির্বাসনের ঘর, জেল যাত্রার ঘর ইত্যাদি। বেড প্লেজারও দেখা হয় এখান থেকে। তো একটা জিনিস আমার বলা উচিত, সেটা হচ্ছে এখানকার অধিপতি যে সূর্য, সে চলে গেছে অষ্টমভাবে। এখন এটা বিপরীত রাজযোগের স্থিতি একটা তৈরি করে, কিন্তু বুধ যেহেতু কম্বাস্ট এবং অষ্টমভাবেই, সেই জন্য বিপরীত রাজযোগের শুভ ফল থেকে ইনি বঞ্চিত হবে। কেন কি? সেক্ষেত্রে বিপরীত রাজযোগের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে একটা, যে লগ্নপতিকে হতে হবে স্ট্রং। ইন্টারনাল লগ্নপতি স্ট্রং নয়, এক তো অষ্টমভাবে, তারপর কম্বাস্ট। তাই জন্য ইনি বিপরীত রাজযোগের ফল পাবেন না, ফলে সূর্য এনাকে ভালো ফল দিতে পারবে না, অষ্টমভাবে মোস্টলি খারাপ ফলই দেবে, যেটা আমরা আগেও আলোচনা করলাম। তাহলে এখানে আমাদের অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।